আমরা একেবারে ঠিক জায়গাতেই এসেছি। এখানে শাশুড়িকে রেখে চলে যাব। আর একটু দূরে গেলে ভালো হতো না? শুনেছি জঙ্গলের দক্ষিণ দিকে অনেক জীবজন্তু আছে, ওইদিকে রেখে আসতে পারলে রাতের মধ্যে ওদের পেটে যাবে। শাশুড়ির ওজন অনেক বেশি, দরাদরি করে নিয়ে যেতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। কন করার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে তো, এই জন্য ওজন আরো বেশি হয়ে গেছে। কষ্ট করে ধরে আর একটু দূরে রেখে আসি। না না বাবা, আমার ভয় করছে, আমি দূরে যেতে পারবো না। শাশুড়িকে রাখতে যেই দেখা গেল আমরা নিজেরাই জীবজন্তুর পেটে চলে গেলাম। আরে না না, আমাদের কিছু হবে না, আমরা তিনজন একসাথে প্রতিরোধ করতে পারবো। সামনে যদি বাঘ আসে না, তিনজন কেন 100 জনেও পারবো না। তাহলে আর কি করা, এখানে রেখে আমরা চলে যেতে হবে। শাশুড়ি মা এখান থেকে আর বাড়ি চলে যাবে না তো? আরে না না, ওষুধ খাইয়ে দিয়েছি, 3 দিন পর্যন্ত অজ্ঞান থাকবে। সকালে উঠে যদি শাশুড়ি মায়ের ছেলেরা খোঁজ করে তখন আমরা কি বলবো? বলবো তোমার মায়ের খোঁজ আমরা জানি না, কোথায় গেছে সেটা কি করে বলবো? সে যা বলেছ। জঙ্গলে জীবজন্তুর কেমন আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে জঙ্গলের সব জীবজন্তু এদিকেই চলে আসছে। তুমি একটু বেশি ভয় পাচ্ছ। এত ভয় পেলে তো চলবে না, রাতে সাধারণ জীবজন্তু জোরেই ডাকে। সে যাই বলিস না কেন, গভীর জঙ্গলে এসে ভয় তো একটু করেই। আচ্ছা হয়েছে, এবার তো আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, এবার এখান থেকে যাওয়া উচিত। শাশুড়ি মায়ের মুখটা শেষবারের মতন একবার দেখে নিন। আমারও তো দেখার ইচ্ছে নেই, তুই দেখ, আমরা গেলাম। আচ্ছা বাবা চলো। বিজয়, রাহুল, তোরা কোথায়? এদিকে আয়, তোদের সাথে দরকারি কথা আছে। ঘুম থেকে উঠে মাকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। মা কোথায় গেছে বলতে পারিস? এই সকাল সকাল এত জোরে ডাকছো কেন ভাইয়া? কি হয়েছে বলো তো? আরে মাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না তো। কি যে বলো না তুমি, আশেপাশে কোথাও আছে হয়তো। আশেপাশে কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। তাহলে বলতে পারবো না কোথায় গেছে, সময় হলে ঠিকই চলে আসবে, এত চিন্তা করবার কোনো কারণ নেই। আরে চিন্তা করবো না কেন, প্রয়োজন ছাড়া মাকে ডাকি না, তুই তো জানিস। সে তো জানি, তাই সকাল সকাল মায়ের সাথে তোমার কি দরকার? ভাবছি কি জানিস, আমাদের এই বিশাল বড় প্রাসাদ 3 ভাইয়ের নামে করে নেব। হ্যাঁ ঠিকই বলেছ ভাইয়া, মা মারা যাওয়ার আগে সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়া ভালো, আর নইলে পরে ঝামেলা হতে পারে। আচ্ছা রাহুল কোথায় গেছে? ওকে দেখছি না তো, একবার ডাক তো দেখি রাহুলকে। রাহুল তো 2 দিন ধরে বাড়ি আসে না, কোথায় গেছে বলতে পারবো না। আমাদের কি পোড়া কপাল দেখ, বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে গেছে। এই পৃথিবীতে আমাদের বাবাই একমাত্র বাবা যে কিনা সম্পত্তি সন্তানদের না লিখে দিয়ে আমাদের মায়ের নামে লিখে দিয়ে গেছে। সে বাবা যাই করুক না কেন, এই সম্পত্তি কিছু দিনের মধ্যে আমাদেরই হবে। দরকার হলে নিজের মাকে পৃথিবী থেকে সরিয়ে দেব সম্পত্তির জন্য। আরে বাবা, মাকে সরানো লাগবে না, এমন কাজ করবো না, মা নিজে থেকে আমাদের নামে লিখে দেবে। বিজয় চুপ 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 চুপ, কেউ আসছে এদিকে মনে হচ্ছে। না না না, এই সকালে এদিকে কে আসবে? সবাই ঘুমাচ্ছে, এত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, দেখি কোথাও মাকে খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা। কে শুয়ে আছে ওখানে? এই জঙ্গলের মধ্যে সহসা কেউ তো আসে না, মনে হচ্ছে অসুস্থ হয়ে কেউ পড়ে আছে, যাই কাছে গিয়ে দেখে আসি তো। ওমা, এ তো মিনতি। মিনতি, তুই এখানে কেন? তোর না অনেক ধনী পরিবারে বিয়ে হয়েছে। কেউ আমাকে একটু পানি দেবে? আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, আমি এখান থেকে উঠতে পারছি না। তুই আমাকে চিনতে পারছিস না? মনে নেই একটা সময় আমরা একসাথে ডাকাতি করতাম, তারপরে এক ধনী জমিদার এসে তোকে বিয়ে করে নিয়ে গেছিল। আমাকে একটু পানি দাও, আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পানি দেব, একটু কষ্ট করে হাঁ করতো। প্রাণটা আবার জুড়িয়ে গেল, নইলে যে এখানেই আমার প্রাণটা চলে যেত। তুই কি এবার আমাকে চিনতে পেরেছিস? মিনতি, একটু ভালো করে ভেবে দেখ তো। হ্যাঁ রে, তোকে আমি এবার চিনতে পেরেছি, একসাথে ডাকাতি করতাম, তোদের সাথে আমার কত স্মৃতি আছে। এবার বল তো, তোর অবস্থা এমন কি করে হলো?
তোর না জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল? জমিদার বাড়ি বিয়ে হয়ে গিয়ে কি হবে রে, যদি সুখে না থাকতে পারি? দেখছিস তো কি অবস্থা, স্বামী মারা গেছে কয়েক বছর আগে, এদিকে ছেলে বউরা কেউ মানুষ না, ওরা আমার সাথে অমানুষের মতো আচরণ করে। তুই যদি চাস আমার সাথে যেতে পারিস, আমার বড় একটা ডাকাত দল আছে, আমরা আবার আগের মতো একসাথে ডাকাতি করব। আমাকে যে তোর সাথেই যেতে হবে, তোর সাথে যদি না যাই তাহলে প্রতিশোধ নেব কি করে? আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি কখনো ক্ষমা করব না। কিন্তু এখানে রেখে গেল কে তোকে? আমার 3 ছেলের বউ ওরা এখানে আমায় রেখে গেছে। হয়তো তারা ভেবেই নিয়েছে আমি এই জঙ্গলের কোনো জীবজন্তুর পেটে চলে গেছি। তোর এই করুণ অবস্থা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, কিছুতেই তোর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা তুই তাহলে আমার সাথে চল। ঠিক আছে। রোজ তুমি ভাবিদের সাথে স্নান করতে আসো, আজকে হঠাৎ আমাকে ডেকে নিয়ে আসলে যে? আসলে এত বড় পুকুরে একা একা স্নান করতে ভয় লাগে, তাই তোমায় ডাকলাম। কেন ভাবিরা আসেনি? তুমি তো ওনাদের সাথেই আসো। আর বলো না, ইদানিং 2 ভাবির খুব মিল হয়েছে, আমাকে ওরা আর সাথে নেয় না। তাই নাকি? তা কবে থেকে এমন হলো? ওই যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে থেকেই 2 ভাবির মধ্যে পরিবর্তন দেখা গেছে। আজকাল যা ওদের ভাব হয়েছে না, ওদের দেখলে মনে হয় এই বাড়ির মালিক যেন ওরাই। ওরা মালিক হতে যাবে কেন? এই বাড়িটা আমাদের 3 ভাইয়ের, মায়ের অবর্তমানে এই বাড়ি আমাদের। আমি একটা কথা শুনেছি জানো, তোমার বড় 2 ভাই নাকি তোমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটা ওদের নামে করে নেবে। এসব তুমি কি বলছো? আমি কখনোই এটা হতে দেব না। কি বলছি মানে? আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, মাকে মেরে ফেলেনি তো? আমার না মনে হচ্ছে সম্পত্তি দখলের জন্য ভাইয়ারা মাকেও মেরে ফেলতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, তোমার মাকে ভাইয়ারা মিলে মেরেই ফেলেছে। ওদের মজা আমি দেখে ছাড়বো। আমাকে বাদ দিয়ে তাহলে তলে তলে এত কিছু করে ফেলেছে। ওরা যে আমার আপন ভাই, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। বোঝো তাহলে তোমার 2 ভাই কেমন শয়তান। সব বুঝতে পেরেছি। ভাগ্যিস ওদের কথা শুনতে পেয়েছিলে, তা না হলে আমি কিছুই জানতে পারতাম না। আমি বলি কি, ওদের 2 ভাইকে যেভাবেই হোক এই পৃথিবী থেকে বিদায় করো, তারপর সারা জীবন আমরা দুজন পায়ের উপর পা তুলে আরামে থাকবো। তাই করতে হবে। তোর কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। জানিস এখন আমার কি মনে হচ্ছে? ওই ধনী জমিদারকে বিয়ে করাই তো ঠিক হয়নি। জমিদার খারাপ ছিল না, আমায় কখনো অবহেলা করেনি। উনি তো আমায় পছন্দ করেই বিয়ে করেছিল। যতদিন বেঁচে ছিল আমায় কষ্টও দেয়নি। সমস্যা শুরু হলো 3 ছেলেকে বিয়ে দেওয়ার পর থেকে। ছেলেগুলো আগে খারাপ ছিল না। এখন তুই কি করতে চাইছিস? বাড়ি ফিরে যাবি নাকি প্রতিশোধ নিবি? বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে গেলে ওরা আবার আমায় মেরে ফেলার চেষ্টা করবে। তোর যদি অসুবিধে না হয় আমি এখানে কিছুদিন থাকতে চাই। না না, আমার অসুবিধে কেন হবে? আমাদের দলে এখন যারা কাজ করে তারা সবাই খুব ভালো, কিন্তু আমি একটা কথা ভাবছি, প্রতিশোধটা নিবি কি করে? তুই আমাকে সাহায্য করবি, ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে যাবি, তারপর আমার ছেলে বউদের মনোভাব বোঝার চেষ্টা করবি। ঠিক আছে যাব, কিন্তু যদি কিছু করতে না পারি তোর জন্য? নিশ্চয়ই পারবি। একবার যদি তুই কোনো কাজে হাত দিস তুই সেটা করেই ছাড়িস। তোকে তো আমি চিনি। তাহলে 2-1 দিনের মধ্যেই আমি তোদের বাড়িতে যাব, দেখি না তোর জন্য কিছু করতে পারি কিনা। আমার সবচেয়ে বড় কষ্ট কি জানিস? আমার ছেলেগুলোকে আমি মানুষ করতে পারিনি। ওরা যদি মানুষ হতো আমার সাথে খারাপ ব্যবহার করতো না। মন খারাপ করিস না, দেখবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে? আমি কি বেঁচে থাকতে সুখ দেখে যেতে পারবো?
মিনতি, আমাকে এখন বার হতে হবে। ফিরে এসে আবার তোর সাথে কথা বলবো। আজকে আমরা শহরে ডাকাতি করতে যাব। তোদের সাথে কি আমায় নিয়ে যাবি? তোকে কোথাও যেতে হবে না, তুই এখন আমাদের অতিথি। ঠিক আছে। বড় ভাবি, নেহা আমাদের কেমন এড়িয়ে চলছে। আমরা যে শাশুড়িকে জঙ্গলে রেখে এসেছিলাম, নেহা কাউকে বলে না দিলেই তো হলো। কাকে বলবে? আর নেহা মনে হচ্ছে কোনো অন্যায় করেনি। নেহাও তো আমাদের সাথে ছিল। দোষ আমাদের তিনজনেরই সমান। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের এড়িয়ে চলার কারণটা কি? এটা তো আমিও বুঝতে পারছি না। ও আর রাহুল মিলে কি সব সম্পত্তি ভোগ করতে চায়? হতে পারে। ওকে আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আজকাল রাহুলের সাথে ওর খুব ভাব হয়েছে। তাই নাকি? তাহলে তো ওর একটা ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবে? রাহুল তো অধিকাংশ দিন বাড়িতেই থাকে না। রাহুল যেদিন বাড়িতে থাকবে না সেদিন নেহাকে বস্তা ভরে সামনের পুকুরে ফেলে দেব। বেশ হবে। আমাদের বাদ দিয়ে নিজেরা সম্পত্তি ভোগ করতে চাইছে? সেটা কখনো হতে দেব না। আগে হলে লুচি মাংস খেতে কখন চলে আসতো। ওর জন্য তো আমরা ঠিকমতো কিছু খেতেই পারতাম না। সে যা বলেছিস, ওকে আমরা শায়েস্তা করেই ছাড়বো। যা করার খুব সাবধানে করতে হবে, ধরা পড়লে বিপদ আছে। শাশুড়িকে শেষ করে দিলাম তাই কিছু হলো না, আর ওকে শেষ করা তো কয়েক মুহূর্তের কাজ। আচ্ছা ভাবি, আমাদের শাশুড়ি মারা গেছে তো, নাকি এখনো বেঁচে আছে? তুই কি পাগল হয়েছিস? ওই গভীর জঙ্গলে এক রাত যে থাকবে সে আর কখনো বেঁচে আসতে পারবে না। আচ্ছা, ওদের কথা এবার বাদ দিয়ে আমরা একটু পেট পুড়ে খাই। কতদিন পর খাসির মাংস আর লুচি খাচ্ছি, স্বাদটাও মনের মতন। স্বাদ হবে না? রান্নাটা কে করেছে? বাবা, রান্নার খোঁটা দিচ্ছ? আমি তো বরাবরই স্বীকার করি তোমার হাতে রান্না ভালো। আরে খোঁটা দিব কেন, আমি তো মজা করছি। তাড়াতাড়ি খেয়ে নে দেখিনি। আচ্ছা ভাবি। কেউ বাড়িতে আছেন? দয়া করে একটু বাইরে আসুন, কথা আছে। কে আপনি? ভোরবেলায় আপনার জন্য একটু ঘুমাতেও পারলাম না। হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য এসেছি। এ বাড়ির মালিক মিনতি আমাকে পাঠিয়েছে। আমি ওনার ছেলেদের সাথে কথা বলতে চাই। আমি ওনার বড় ছেলে। কি বলবার আছে আমাকে বলুন। কোথায় আছেন উনি? বাড়ি থেকে এভাবে চলে গেছে কেন? উনি তো বাড়ি থেকে চলে যায়নি। এ বাড়ির কেউ ওনাকে জঙ্গলে ফেলে রেখে এসেছিল, সেখান থেকে ওনাকে আমি উদ্ধার করি। মিথ্যে কথা বলবার জায়গা পাচ্ছেন না। বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। আমি আপনাদের ভালোর জন্যই এসেছি, আর আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আপনি কি জানেন আপনার মা এই সম্পত্তি সব আশ্রমে দান করে দিতে চায়? এসব কি বলছেন? এটা কখনোই হতে পারে না। আমার মায়ের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। আমি সত্য কথা বলছি, আর আপনাদের বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি। শুনুন, কোনোভাবেই এই সম্পত্তি আশ্রমে দান করবেন না। সম্পত্তি যদি আশ্রমে দান করে দেন, তাহলে তো আপনারা পথের ভিখিরি হয়ে যাবেন। আচ্ছা, আমার মা এই মুহূর্তে কোথায় আছে বলুন তো? মাকে বাড়ি নিয়ে আসতে চাই আমি, তারপরে মায়ের সাথে বোঝাপড়া হবে। কালকে সন্ধে আপনারা 3 ভাই মিলে জঙ্গলের দক্ষিণ দিকে যাবেন। সেখানে আপনার মা আপনাদের জন্য অপেক্ষা করবে। জঙ্গলের দক্ষিণ দিকে? জঙ্গলের ওই দিকটা তো খুব ভয়ঙ্কর জায়গা। মাকে অন্য কোথাও আসতে বলুন। সেটা যে হবে না বাবা, না গেলে বুঝতেই তো পারছো, সম্পত্তির সব আশ্রমে দান করে দেবে। তাহলে এতদিন বাড়ি থেকে বার হয়ে শয়তানি বুদ্ধি করছে? হ্যাঁ, কিভাবে ছেলে বউদের পথের ভিখিরি করা যায়? আচ্ছা বাবা, তাহলে আমি গেলাম। এক জায়গায় আমি আবার বেশিক্ষণ থাকতে পারি না। বেশ, আপনি এখন আসতে পারেন। কালকে তাহলে জঙ্গলের দক্ষিণ দিকে আমার মায়ের সাথে দেখা হবে। হ্যাঁ, খুব ভালো করে বস্তার মুখটা বাঁধতে হবে, তারপর পানিতে ফেলে দিতে হবে। আমাদের নেহা আবার ভালো সাঁতার কাটতে জানে। যদি বস্তা থেকে বার হয়ে যায় তাহলে সাঁতরে উঠে আসবে। আমাদের মধ্যে থেকে একজন কমে যাবে, তাই না বড় ভাবি? একজন বলেছিস কেন? 2 জন। শাশুড়িকে তো আগেই বিদায় করে দিয়েছি। তবে আজ সকালে একজন সাধু বাবা এসেছিল। সে তোর ভাইয়াকে বলছিল আমাদের শাশুড়ি নাকি বেঁচে আছে, যদিও আমার কথাটা বিশ্বাস হয়নি। ও বাবা, তাই নাকি? শাশুড়ি যদি বেঁচে থাকে তাহলে তো বিপদের শেষ নেই। আরে না না, আমরা যেখানে রেখে এসেছিলাম ওখান থেকে কেউ ফিরতে পারবে না। কিন্তু লোকটা বাড়ির পরে এসে মিথ্যে কথাই বা বলবে কেন? বড় ভাবে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, আর এখন থেকে যা করতে হবে সব ভেবে চিনতে। আরে পাগল নাকি? শাশুড়ি মা বেঁচে নেই।
আমার মনে হয় কেউ ধান্দা করতে এসেছিল আমাদের বাড়িতে। হতে পারে, এখন কিন্তু আমার মাথায় অন্য চিন্তা হচ্ছে। তোর আবার কি চিন্তা হচ্ছে? এত চিন্তা করতে হলে তো আমার কোনো কাজই ঠিক মতো করতে পারবো না। রাহুল আবার কোনো ঝামেলা না করলেই হলো। নেহাকে খুঁজে না পাইলে আবার পাগলামি শুরু করবে না তো? ওদের দুজনের তো খুব ভাব। রাহুল যা ইচ্ছে করুক, ওকে পাত্তা দেয় কে বলতো? আচ্ছা ভাবি, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? যেটা করতে এসেছি ওটা তো তাড়াতাড়ি করতে হবে। সে তো করবই, রাত আর একটু গভীর হোক, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখান থেকে চলে যাব। আমার না ভাবতেই খুব মজা লাগছে। এবার ধাক্কা দিয়ে ফেলে দিই। দাও দাও। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর রাহুল কোথায়? ও আসেনি? সত্যি বলতে গতকাল সাধু বাবার কথা আমাদের খুব একটা বিশ্বাস হয়নি। বিজয় তো আসতেই চাইছিল না, তবে এখানে এসে দেখছি সাধু বাবা যা বলেছিল সব সত্যি বলেছিল। আর রাহুলের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রাহুল পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখানে আসবার সময় নেই ওর। তাই নাকি? একটা শয়তান তাহলে আগে থেকেই চলে গেল, আমাকে আর কষ্ট করতে হলো না। তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে কেন ডেকেছো আমাদের? শুনলাম তুমি নাকি জমি জায়গা সব আশ্রমে দান করে দেবে। ঠিকই শুনেছিস, আমার জমি জায়গা আমি যাকে খুশি তাকে দেব। আর একটা কথা, আমি কখনো বাড়ি ফিরবো না। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার নিজের সন্তানদের তুমি পথের ভিখিরি করে দেবে? আচ্ছা, আমি যে তোদের মা, আমার জন্য একটুও খারাপ লাগে? এতদিন যে বাড়ি ছিলাম না, তোরা আমার খোঁজ করেছিস একবারও? দেখো মা, তোমার এসব ফাও কথা শুনতে আমাদের ভালো লাগছে না। তুমি এখন আমাদের সাথে বাড়ি চলো। আমি তো একবার বলছি বাড়িতে যাব না। বাড়ি গেলে তোদের বউরা আমায় মেরে ফেলার চেষ্টা করবে আবার। একবার আমি ওদের হাত থেকে বেঁচেছি, আর আমি যাব না। ওরা তোমাকে মারতে চাইবে কেন? বরং তুমিই তো ওদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতে। তোরা এখন আসতে পারিস বাবা, আমি তোদের সাথে আর কথা বলতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি। এখন তোরা ভালো চাস তো 1 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিবি। আমরা কিছুতেই বাড়ি ছেড়ে চলে যাব না। দেখি তুমি আমাদের কি করতে পারো। আমি যে কি করতে পারি সেটা পরে তোরা বুঝতে পারবি। কিরে রাহুল, বউকে হারিয়ে তো একেবারে পাগল হয়ে গেছিস দেখছি। আচ্ছা মেজো ভাবি, নেহা কোথায় গেছে তুমি কি বলতে পারো? নেহা আমাকে না বলে কোথাও তো যায় না। তোর বউ কোথায় গেছে আমি কি করে বলবো? তুই তো ঠিক মতো বাড়িতেই থাকিস না। বাড়ি না থাকলে বউ কি করে থাকবে? বাড়ি থাকি না সেটা ঠিক আছে, তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে? তোর মেজো ভাইয়াও যদি আমাকে ছেড়ে এরকম বাইরে বাইরে ঘুরে বেড়াতো, আমিও বাড়ি ছেড়ে চলে যেতাম। নেহা আমাকে ছেড়ে চলে যেতে পারলো? ও কাজটা একদম ঠিক করেনি। আমরা আগেই বুঝতে পেরেছিলাম নেহাই বাড়ি থেকে চলে যাবে, এই জন্যই তো আমাদেরকে এড়িয়ে যেত। তোমরা বুঝতে পেরেছিলে? তাহলে আমাকে বলনি কেন? বলেনি তুই কিনা মনে করিস এই জন্য। আমিও আর এ বাড়িতে থাকবো না। আমার এ বাড়ির কিছু ভালো লাগছে না। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এই বাড়ি থেকে দেখছি এক এক করে সবাই চলে যাচ্ছে। মা চলে গেল, নেহা চলে গেল, আবার তুইও চলে যাচ্ছিস। কি আর করা বলো? এখান থেকে চলে যেয়ে যদি ভালো থাকা যায় তাহলে চলে যাওয়া ভালো। তাছাড়া মা তো সব সম্পত্তি আশ্রমে দান করে দেবে। বললেই হলো, সম্পত্তি আশ্রমে দান করে দিলে আমরা যাব কোথায়? মায়ের এই সিদ্ধান্ত কিছুতেই মানার মতন নয়। মা যা ভালো মনে করে তাই করে। মায়ের সিদ্ধান্তের উপরে কেউ কখনো কথা বলতে পারে না। আমিও আগে মনে করেছিলাম মা মনে হয় সঠিক সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এখন মনে করি মা ঠিক সিদ্ধান্তই নিয়েছে। তুমি দেখি ভাই স্বার্থপর অনেক। নিজে বাড়ি ছেড়ে চলে যাবে বলে আমাদেরও বাড়ি ছাড়ার ব্যবস্থা করতে চাইছো? তুমি ভুল বুঝছো ভাবি, আমি খালি মায়ের সিদ্ধান্তটা তোমাকে বললাম। দূর, তোমার সাথে কথা বলেই মুডটা নষ্ট হয়ে গেল। তাহলে আমার সাথে আর কথা বলবার দরকার নেই? আচ্ছা বাবু, বলছি না। আমি যদি জানতাম তুমি মিনতির ছোট ছেলের স্ত্রী, তাহলে আমি কখনো তোমার জীবন বাঁচাতাম না। মা, আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। আমার সাথে যারা অন্যায় করে
আমি তাদের কখনো ক্ষমা করি না। আমার আর কোনো সম্পত্তির লোভ নেই, আমি কিচ্ছু চাই না। আপনার ছোট ছেলে রাহুলকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। তোমাদের 3 বউয়ের তো অনেক ভাব ছিল, হঠাৎ কি এমন হলো যে তোমাকে বস্তাবন্দি করে পুকুরে ফেললো? আমাকে আর রাহুলকে সরাতে পারলে তো আপনার বড় 2 ছেলে বউয়ের অনেক লাভ। ওরা আমাকে সরিয়ে সব সম্পত্তি নিজেরা ভোগ করবে। আমি বেঁচে থাকতে ওদের ভোগ করতে দেব না। রাঘব, তুই নেহাকে সেদিন বাঁচালি কেমন করে? সেদিন ওই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম পুকুরের পানিতে একটা বস্তা ভেসে আছে। মনে করেছিলাম বস্তায় হয়তো টাকা পয়সা আছে। তারপর খুলে দেখলাম নেহা। ওপরওয়ালার কৃপায় নেহা তখনও বেঁচে ছিল। আর একটু দেরি হলে হয়তো নেহাকে জীবিত অবস্থায় পাওয়া যেত না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ। নেহা, তোমাকে আমি একটা সুযোগ দেব। যদি সেই সুযোগ গ্রহণ করো তাহলে প্রাণ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। আর যদি না করো, আজকে রাতে রাঘবের লোকজন তোমায় জীবিত মাটি চাপা দিয়ে মারবে। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আজকে রাতের মধ্যে রাহুলকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবে, আর কখনো ফিরবে না। ঠিক আছে মা, আমি তাই করব। রাঘব, তুই কষ্ট করে একটু রাহুলকে এখানে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তুমি এই অসময়, এমন সময় তো তুমি বাড়িতে থাকো না। একটা কাজে আমাকে বাড়িতে আসতে হলো। বাড়িতে এসে তো আমি তোমার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। এত গহনা তুমি কোথায় পেয়েছো? এগুলো তোমার সব মায়ের গহনা। আজ সকালে মায়ের ঘরে গেছিলাম, সিন্দুকের থালা থেকে গহনাগুলো নিয়ে আসলাম। মা কিন্তু বেঁচে আছে, যে কোনো সময় বাড়ি ফিরে আসতে পারে। বাড়ি এসে যদি দেখে গহনা নেই, তোমাকে কিন্তু চুরির দায়ে জেলে দেবে। আমি চুরি করেছি, মা জানতেই পারবে না। মা সব বুঝতে পারে। এমনিতে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, আমরা তো এখনো কোথাও গেলাম না। বাড়ি ছেড়ে চলে যাবো? পাগল নাকি? এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমাকে একটা কথা বলি, আমি এই বাড়ির কিছু নকল দলিল তৈরি করেছি। মাকে দিয়ে দলিলে সই করিয়ে নেব। একবার সই করাতে পারলে সব সম্পত্তি আমার হয়ে যাবে। মা সহজে সই করবে বলে তো মনে হয় না। কালকে মায়ের সাথে দেখা করব। মাকে বলবো বিনা তোমার গহনা চুরি করে পালিয়ে গেছে। এই কথা শুনে মা চলে আসবে। তারপর পানির সাথে মাকে ঘুমের ওষুধ খাইয়ে দেব। ব্যাস, মা যখন ঘুমিয়ে পড়বে তখন মায়ের আঙুলের ছাপ নকল দলিলে নিয়ে নেব। দারুণ হবে। এতদিনে তাহলে আমাদের মনের ইচ্ছেটা পূরণ হবে। শয়তানি কুটনামি করার মধ্যে কোনো সুখ নেই। সবকিছু থেকে বার হয়ে আমরা এখন অনেক সুখে আছি। তুমি একদম ঠিক বলেছ। ওপরওয়ালার কৃপায় আমরা ভালো আছি। আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনো দিন অন্যায় কাজ করব না। আমিও না। একটা ছোট্ট কুঁড়ে ঘরে যে এত সুখ আছে, আগে তো বুঝতেই পারিনি। ভাবছি মাকে এখানে নিয়ে আসব। মা এখন থেকে আমাদের সাথে থাকবে। হ্যাঁ গো, এই কথাটা আমিও ভাবছিলাম। মা আমাদের সাথে থাকলে খুব ভালো হতো। আমাকে একটা ভালো কাজ করতে হবে। কাজ না করলে আবার সংসার চলবে না। তুমি তো মনোজ চাচার বাড়িতে দারোয়ানের চাকরি করো, তোমাকে যা বেতন দেবে তাতেই তো আমাদের চলে যাবে। আমার মনে হয় এই মুহূর্তে নতুন কোনো কাজ খোঁজবার দরকার নেই। আমি তো অবৈধ রোজগার করব না, সৎভাবে পরিশ্রম করে আয় করতে চাই। এখন যা করছি তার থেকে একটু ভালো কিছু করতে চাই। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার আমাকে রান্না করতে হবে। ঘরে রান্না করবার জন্য কি আছে? যা আছে তাতে কয়েকদিন চলে যাবে। আজকে দুপুরে গরম ভাত, ডাল আর কুমড়ো ফুলের বড়া করব। তাই নাকি? কুমড়ো ফুলের বড়া তো আমার খুবই প্রিয় খাবার। তা কুমড়ো ফুল কোথায় পেয়েছো? পাশের বাড়ির চাচি দিয়েছে। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি রান্নাটা করে নাও। আমি কাজ সেরে আসছি। আচ্ছা ঠিক আছে। এই কয়েকদিন ধরে তুই আমার অনেক উপকার করেছিস, তোর এই উপকার আমি ভুলবো না। একটা সময় আমরা অনেক বছর ধরে একসাথে কাজ করেছি। তুই তো ছিলিস আমাদের নেতা, তোর কথা মতো সবাই কাজ করত। হ্যাঁ রে, একজন ডাকাত দলের সদস্যকে জমিদার কি দেখে যে পছন্দ করেছিল, আমি আজও বুঝে উঠতে পারি না। তুই দেখতে অনেক সুন্দরী ছিলি তো,
তো রূপ দেখে সে সময় অনেকে পাগলও হয়ে গিয়েছিল। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। সুন্দর ছিলাম সত্যি, তাই বলে একজন ডাকাত দলের সদস্যকে বিয়ে? ওই সময় তো জমিদারকে বিয়ে করবার জন্য তুইও পাগল হয়ে গেছিলিস। গেছিলাম রে, কিন্তু এত বছর পরে আমার মনে হচ্ছে আমি মনে হয় ঠিক করেছিলাম না। যাক বাবা, তাহলে স্বীকার করলি তুই ভুল কাজ করেছিলিস। হ্যাঁ, স্বীকার করলাম। ভুল তো স্বীকার করতে অপরাধ নেই। সে যাকগে, আমার যেতে হবে। আর একটা কথা, আমার এই কাগজটা কয়েকদিন পর আশ্রমে পৌঁছে দিস। আমি আমার সব সম্পত্তি আশ্রমে দান করব। আচ্ছা, দেব। তাহলে আবার কবে তোর সাথে আমার দেখা হবে? তোর সাথে আমার আজ শেষ দেখা, জীবনে আর কখনো দেখা হবে না। আর শোন, আমি যদি কোনো অপরাধ করি আমায় ক্ষমা করিস। তুই কোনো অপরাধ করিসনি। অপরাধ করলেই না ক্ষমা করবার প্রশ্ন আসে? আমার এবার সত্যি সত্যি দেরি হচ্ছে, আমায় যেতে হবে। আর কয়েকটা দিন থেকে যেতে পারতিস। তা হয়তো পারতাম, কিন্তু থাকা হলো না। আসি রে, ভালো থাকিস। আহারে, কতদিন পরে নিজের বাড়িতে ফিরলাম। নিজের বাড়ি থাকার মধ্যে আলাদা একটা সুখ আছে। মা, আপনি সব সম্পত্তি আমাদের নামে লিখে দেন। বলা যায় না আপনি সব সম্পত্তি কবে আবার দান করে দিয়ে যেতে পারেন। আমি সব সম্পত্তি আশ্রমে দান করেছি। কি বলছো তুমি এসব? এখন আমরা কোথায় যাব? ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। রাহুল আর নেহা অনেক দূরে চলে গেছে, ওরাও সুখে আছে। কি? বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার পরও নেহা মরেনি? ও বাবা, ও তো দেখি কই মাছ। না, মরেনি। তোমরা তো আমাকেও মারতে চেয়েছিলে, আমিও বেঁচে গেছি। কিন্তু দুঃখের কথা হলো আমার অধম ছেলেরা আমার কথা বিশ্বাস করে না। দেখো মা, এত কিছু বুঝি না। তুমি সম্পত্তি আমাদের নামে লিখে দেবে, এটাই আমাদের শেষ কথা। কি করে লিখে দেব বাবা? আমি যে সব সম্পত্তি আশ্রমে দান করেছি। আপনাকে আমরা আজকে রাতে শেষ করে দেব। আমাদের সাথে বেইমানি করার স্বাদ কে বুঝতে পারবেন? আমাকে শেষ করবে? কিছুক্ষণ পরে আমরা সবাই একসাথে মারা যাব। এই বাড়ি দাউ দাউ করে জ্বলবে। এ বাড়িতে আগুন! সত্যি তো, এ বাড়িতে আগুন ধরে গেছে, এখনই পালাতে হবে। কোথাও পালাতে পারবি না, বাইরে থেকে সব আটকানো। মা, আপনি এটা করতে পারলেন? এটা ছাড়া যে আমার হাতে আর কোনো উপায় ছিল না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।